বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের জন্য আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি মন দিয়ে শোনো, আশা করি ভালো লাগবে। আমার স্বামী একজন দুবাই প্রবাসী, ওর নাম জামাল। এলাকার লোক তাকে জামু বলে ডাকত। জামালের সাথে আমার বিয়েটা ছিল রিলেশনের বিয়ে। বিয়ের আগে ওর বাড়িতে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি জানতাম না তার আরও একটি বউ বাড়িতে আছে। জামু দুবাই থাকা অবস্থায় মোবাইলে ভিডিও কলের মাধ্যমে আমাকে বিয়ে করে। বিয়ের 9 মাস পরে সে 4 মাসের ছুটিতে বাড়িতে আসে। কিন্তু মূল সমস্যা হলো সে বাড়িতে এসেও আমাকে তার বাড়িতে উঠিয়ে নেয়নি। মা বিভিন্ন অজুহাত দেখায়। সে আমার বাড়িতে সপ্তাহে 1-2 দিন এসে থাকে। আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বৃদ্ধ বাবা আছে, কিন্তু মা অনেক আগেই আমি ছোট থাকতেই মারা গেছে। আমার একটা মাত্র ভাই ছিল, সেই আমাদের সংসারের দেখাশোনা করত। তাছাড়া জামালের সাথে সম্পর্কের শুরু থেকে সেও মোটামুটি আমার একটা খরচ চালাতো। এমনকি মাঝে মধ্যে আমরা বড় কোনো অঙ্কের টাকার সমস্যায় পড়লে জামু আমাদেরকে মোটামুটিভাবে সাপোর্ট দিত। এইসব কিছু মিলিয়ে তাকে আর সন্দেহ করার কোনো অপশনই ছিল না যে সে বিবাহিত একজন পুরুষ, তার ঘরে আরও একটা বউ আছে। তাছাড়া জামালের চেহারাও মাশাল্লাহ ওপার বাংলার হিরোজিতের মতো। যাই হোক বন্ধুরা, এবার গল্পের আসল জায়গায় আসি। আমি একদিন জামালকে বললাম, তোমার ছুটি তো প্রায় শেষ হয়ে আসলো, আমাকে বাড়িতে উঠিয়ে নেবে কবে? গ্রামের মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সে আমাকে বলল, এইবার দুবাই থেকে ঘুরে এসে তোমাকে উঠিয়ে নিয়ে যাব আমার বাড়িতে। আমি আর তার কোনো কথাই শুনলাম না, অনেক জিদ ধরলাম। আমার জিদের কাছে সে হার মানতে বাধ্য হলো, কারণ জামাল আমাকে প্রচণ্ড ভালোবাসত। তারপর জামাল বাধ্য হয়ে তার বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি তার বাপ আমাদের কাছে এগিয়ে আসলো। সাথে একটা মহিলা, মোটামুটি সুন্দর চেহারা। মহিলাটি জামালকে জিজ্ঞেস করল, এটা আবার কে? জামাল তখন বলল, ওকে আমি বিয়ে করে এনেছি। এই কথা শুনে মহিলাটা চুপচাপ মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এবার জামালের বাপ অর্থাৎ আমার শ্বশুর জামালকে বলল, বিয়ে করছিস ভালো কথা, দুজনকেই কিন্তু সমান চোখে দেখবি। জামাল মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে বাবা। এবার আমি তো হতাশ হয়ে পড়লাম। জামালকে জিজ্ঞেস করলাম, ওই মহিলা কি তোমার কে? তখন আমার শ্বশুর আমাকে বলল, মা, বিষয়টা আমি ক্লিয়ার করছি। যাকে তুমি দেখলে ওটা জামালের আগের বউ। ওর বাচ্চা কাচ্চা হয় না। বিয়ের বয়স তো অনেক বছরই হলো। সেজন্যই আমি ওকে বলেছিলাম, প্রয়োজন হলে তুই আরেকটি বিয়ে কর। তাই হয়তো তোমাকে এই বাড়িতে আনছে। তুমি একটু টেনশন করো না। আমার বড় বৌমা সে ধরনের মেয়ে না। মিলিয়ে চললে কোনোদিন তোমার সাথে দুঃখা লাগবে না। আমি অনেক উত্তেজিত হয়ে পড়লাম। কিভাবে আমি সতীনের ঘর করব? আবার ভাবলাম, আমি তো গরিব মানুষের মেয়ে। তারপরেও আবার মাটা বেছে নেই। এলাকার সবাই জানে আমি বিয়ে করছি। এখন আমি কিভাবে সেখানে ফিরে যাই? কষ্ট হলেও আমাকে এখানেই মেনে নিতে হবে। আমি চেষ্টা করলাম সেখানেই থেকে যাওয়ার। তারপরেই ঘটল মূল ঘটনা। বন্ধুরা, একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবে। আমি কথা দিচ্ছি, গল্পটি শোনার পরে অনেক মজা পাবে তোমরা। তাহলে গল্পের মূল পয়েন্টে ফিরে যাওয়া যাক। জামালের ছুটি আছে আর মাত্র 18 দিন। আমি এই বাড়িতে আসার পর থেকে আমার বেশিরভাগ সময় আমার ঘরেই থাকি। এতে তার বড় বউয়ের একটুও মন খারাপ হয় না। আমি বিশ্বাসটা বুঝে উঠতে পারি না। একটা মেয়ে মানুষ পৃথিবীর সব কিছু ছাড়তে পারে, কিন্তু নিজের স্বামীকে ভাগ করতে পারে না। এবার জামার ছুটি শেষ করে বিদেশে পাড়ি জমালো। কয়েকটা দিন আমার খুব মন খারাপ। বাড়িতে তো আমাকে দেখার মতো কেউ রইল না। কিন্তু আমার সতীনের ব্যবহারে আমি মোটামুটি খুবই সন্তুষ্ট ছিলাম। কারণ সে কখনোই আমার সাথে কোনো কিছু নিয়ে বাধাতো না। সে শুধু আমাকে একটা কথাই বলতো, আমি জামালের বাচ্চার মা হতে পারিনি। তুই যদি বংশের একটা প্রদীপ জ্বালাতে পারিস তাহলে অন্তত আমি অনেক খুশি থাকব। যাই হোক, এভাবে চলছে আমাদের এই সংসার। হঠাৎ একদিন একটা বিষয় আমার চোখে পড়ল। এই ঘটনাটা প্রায় জামাল যাবার 8 মাস পরের কথা বলছি। রাত তখন প্রায় আনুমানিক 10টা। জামাল আমাকে ফোন দিচ্ছে। আমি কথা বলতে বলতে ঘরের বাইরে বের হই। 1 পা 2 পা করে আগাতে আগাতে আমার সতীন নীলার ঘরের দিকে এগিয়ে যাই। হঠাৎ একটা শব্দ আমার কানে আসে। শব্দটা কিরকম যেন একটা পরিচিত ছিল। অনেক সময় এমন আওয়াজ আমার মুখ দিয়ে বের হয়েছে। আমি ভাবলাম, জামাল বাড়িতে নেই। তাহলে নীলার ঘর থেকে এমন আওয়াজ কিভাবে আসছে? নাকি ওর শরীরটা খুব খারাপ হলো?
আমি জামালকে বললাম, এখন ফোনটা রাখো, আমার খুব ঘুম পাচ্ছে। তাই বলে আমি ফোনটা রেখে দেই। এবার চুপি চুপি নীলার রুমের দরজার কাছে এসে আর পাতি মাঝে মধ্যে এই পরিচিত আওয়াজটা আমার কানে আসে, আবার মাঝে মধ্যে থেমে যায়। আমি ক্লিয়ার হতে পারছিলাম না মূল বিশ্বাসটা কি। তারপর আমি চিন্তা করলাম নিজের চোখে আগে বিশ্বাসটা দেখতে হবে। একটুকু ফুটো নেই যে আমি সেখান দিয়ে রুমের ভেতরকার ঘটনাটা দেখব। এবার আমি একটু পেছন দিক দিয়ে কাছে গেলাম। জানলার পাল্লাটা একটু ছোট ফুটো ছিল। আমি কোনো মতে এক চোখ দিয়ে ভেতরের দৃশ্যটা দেখার চেষ্টা করি। হ্যাঁ, দেখতে পেলাম। কিন্তু যা দেখলাম আমার চোখ একদম কপালে উঠে গেল। আমি কখনো কল্পনাও করতে পারিনি এমন ঘটনা আমি নিজের চোখে দেখতে পাব। মানুষের মুখে শুনছি, কিন্তু সেই ঘটনা দেখার সৌভাগ্য আমার এভাবে সরাসরি হবে কখনো ভাবিনি। আমার শ্বশুর আমার সতীন নীলার রুমে, আমি কি বলবো সে ভাষা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু এটা কি করে সম্ভব? যাই হোক বন্ধুরা, আমার শ্বশুর এত পরিমাণ পরিশ্রম করছে যে আমার কাছে মনে হচ্ছে একজন যুবক ছেলেও তার সাথে পরিশ্রম করে পারবে না। সে নীলার রুমের মধ্যে খুঁটিনাটি যেসব কাজকর্মগুলো ছিল এক নাগাড়ে নিজের হাতে করে যাচ্ছে। আর নীলা হয়তো এই বয়সে এত পরিশ্রম করতে না দেওয়ার কারণে জোরে জোরে তাকে না বলে নিষেধ করছে। এই কথাটাই হয়তো আমি কানে শুনছিলাম। বন্ধুরা, আমি কিন্তু সম্পূর্ণ ভেঙে বলতে পারছি না, তোমরা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে বুঝে নিও। এবার আমি কেমন জানি যেন একটু অন্যমনস্ক হয়ে গেলাম। আমি ভাবতে লাগলাম আমার স্বামী বাড়িতে থাকে না, আর এই বয়সে আমার শ্বশুর তার বর বউ নীলার রুমে এত পরিশ্রম করে। নীলা কি তাহলে তাকে দিয়ে প্রতিনিয়ত এরকম পরিশ্রম করায়? আমাদের বাড়িটা প্রাচীর দিয়ে চারদিকে ঘেরা। পাশের বাড়ির লোক আমাদের বাড়িতে গরু জবাই করে খাওয়া যায় তবু টের পাবে না। আর এই সুযোগেই হয়তো নীলা আমার শ্বশুরকে দিয়ে এই পরিশ্রমের কাজগুলো করায়। শ্বশুর খুব মনোযোগ সহকারে কাজগুলো করছিল। আমার শ্বশুর নীলাকে বলছে, বৌমা আর কি কাজ করতে হবে, নাকি আজকে এই পর্যন্তই থাকবে? নীলা তখন বলল, আপনার ছেলে বাড়িতে আসলে কোনো কাজই ঠিকমতো করে না। অনেক দিনের কাজকর্মগুলো ঘরের মধ্যে জমা হয়ে থাকে। সে কোনো দিনই কি খেয়াল রাখে না? আপনি না থাকলে আমার যে কি হতো? আমি নিজে নিজে এই কাজগুলো এভাবে করতে পারতাম না। আপনার জন্যই তো আমি এই সংসারে টিকে আছি বাবা। আপনি কত আমার খেয়াল রাখেন। আপনার ছেলে আরও একটি বিয়ে করছে, সেটা নিয়েও আমি মাথা ব্যথা করি না। কারণ কি জানেন? আমি ভাবি আমার শ্বশুর আছে। তাদের দুজনের কথাগুলো শুনে আমার মনের মধ্যে কি রকম যেন একটি ভালো লাগা কাজ করতে লাগলো। তাহলে তো আমিও আমার ঘরের কাজগুলো শ্বশুরকে দিয়ে অনায়াসে করাতে পারি। কিন্তু আমি সেটা করব কিভাবে? শ্বশুরকে এই বলব কিভাবে? এই ভাবনা চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো। একজন বিবাহিত মানুষ স্বামী বাড়িতে না থাকলে বাড়িতে কত কাজকর্ম জমা হয়ে থাকে। নিজের এই কাজকর্মগুলো একসময় মাথার উপর বোঝা হয়ে নিজের মানসিকতা খারাপের দিকে নিয়ে যায়। নীলা যা করছে হয়তো বা কোনো রাস্তা না পেয়েই শ্বশুরকে দিয়ে কাজ করাচ্ছে। অন্য কাউকে দিয়ে করালে হয়তো বা তার জন্য আলাদা পারিশ্রমিক দিতে হতো। তবুও আবার নানা মানুষের নানা কৈফিয়ত। যেহেতু আমার স্বামী বাড়িতে থাকে না, মানুষ তো বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেই পারে। সব দিক ভেবে চিন্তেই হয়তো নীলা শ্বশুরকে দিয়ে কাজগুলো করার উদ্যোগ নিয়েছে। তবে বৃদ্ধ বয়স, এই বয়সে এত লম্বা সময় ধরে না করালেও পারত। কাজগুলো জমে আছে বুঝলাম, কিন্তু অল্প সময় নিলে কি হতো? বন্ধুরা, এবার আমার মনের অবস্থাটা একদম অন্যরকম হয়ে গেল। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, না, আমিও একজন মানুষ। স্বামী যেমন তোমার এবং আমার সমান, তেমনি শ্বশুরও দুজনের সমান অধিকার। কিন্তু নিজের বিবেকের কাছে বারবার প্রশ্ন হচ্ছিল, সে তো আমার বাবার বয়সী, আমি কিভাবে তাকে এই কথাগুলো বলবো? আর এই কথাগুলো যদি আমি তাকে কোনোভাবে বলি, নীলা জানতে পারলে অবশেষে একটা ঝামেলা তৈরি হতে পারে। অবশেষে ডাকা যাবে, ওর ঘরের কাজও হবে না, আবার আমার ঘরের কাজও হবে না। তাই চিন্তা করলাম অনেক বুদ্ধি খাটিয়ে এমনভাবে কাজ করতে হবে যেন নীলা বুঝতে পারে না। এইসব ভাবনা চিন্তা করতে করতে দেখলাম আমার শ্বশুর ক্লান্ত শরীরে নীলার রুম থেকে ধীরে ধীরে বের হচ্ছে। আমিও কোনো রকম আওয়াজ না করে চুপচাপ নিজের রুমে ঢুকে পড়লাম। পরের দিন হঠাৎ করে আমার শ্বশুর একটু অসুস্থ হয়ে পড়ল। সে আমাকে বলল, ছোট বৌমা, তুমি একটু গরম দুধ জাল দিয়ে নিয়ে এসো তো। আমার মাথাটা কেমন যেন একটু ঘুরপাক খাচ্ছে। বসে থাকতে উঠতে গেলে চোখটা অন্ধকার হয়ে আসছে। আমি তখন মনে মনে বললাম, শ্বশুর আব্বা, এই বৃদ্ধ বয়সে তুমি যে পরিশ্রম করো তোমার তো এই অবস্থা হবেই। এবার আমার যেতে একটু দেরি দেখে শ্বশুর আমাকে আবার ডাক দিল। দৌড়ে সেখানে নীলা চলে গেল।
নীলা বলল, কি হয়েছে আব্বা? শ্বশুর বলল, তেমন কিছু না, মাথাটা একটু ঘুরপাক খাচ্ছে আর শরীরটা কিরকম যেন খুব দুর্বল লাগছে, সেজন্য ছোট বৌমাকে দুধ গরম করে আনতে বললাম। আমি দুধ হাতে নিয়ে শ্বশুরের দরজার পাশে গিয়ে দাঁড়ালাম। তাদের সব কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলাম। নীলা তখন বলল, বাবা, আপনাকে কত করে বলছি, আপনি আমার রুমের কাজগুলো একটু কম করে করবেন, কারণ আপনার এখন বয়স হয়েছে। আমি চাই আমার শ্বশুর অনেক দিন বেঁচে থাকুক। আপনার ছেলের চাইতে আমি আপনাকে বেশি গুরুত্ব দিই, কারণ আপনার ছেলে তো বাইরে থাকে 12 মাস, তেমনভাবে আমার খোঁজখবর নেয় না। আচ্ছা আব্বা, সম্পূর্ণ দোষটা কি আমারই? নীলার দুঃখ কষ্টের কথা আমার শ্বশুর শুনে নীলাকে বলল, আমার ছেলেকে দিয়ে তুমি কি করবে? তোমার দেখভাল তো সবকিছু আমিই করি। আমার এই বয়সে আমি তোমার নিজের রুমের যে কাজকর্মগুলো থাকে সেগুলো করে দিই। আমার কাজ করবে নাকি তুমি খুশি না? নীলা তখন বলল, সত্যি কথা বলতে কি আব্বা, আপনি যেভাবে এই বয়সে কাজ করেন, যে পরিশ্রমটা দেন, এরকম পরিশ্রমের সাথে আপনার ছেলে আজীবনও কাজ করতে পারবে না। সে বিদেশে এসি রুমে বসে অফিসিয়াল কাজকর্মগুলো করে। পরিশ্রম কাকে বলে টের পায় না। কিন্তু আপনি যেভাবে বাড়িতে পরিশ্রম করেন, আমি শুধু একটা বিষয় ভাবি, আমার শাশুড়ি অন্তত মারা গিয়ে ভালোই করেছে। বেঁচে থাকলে হয়তো তাকেও এমন পরিশ্রম করাতেন। এবার আমার শ্বশুর বললেন, বৌমা, তোমার শাশুড়ি যখন বেঁচে ছিল সেই সময় আমাদের তখন জন্মই হয়নি। আমাদের দুজনের বয়সটা ছিল একদম ভরা যৌবনকাল। তোমার শাশুড়ি আমাকে ভাত খেতে দিয়ে পাশে বসে মুচকি মুচকি হাসছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, আজকে তোমাকে একটু খুশি কেন? তোমার শাশুড়ি আমাকে বলল, এমনিতেই হাসছি। আমি তখন বুঝতে পারলাম হয়তো বা বেশ কয়েকদিন তোমার শাশুড়িকে দিয়ে তেমন কোনো বাড়ির কাজকর্ম করানো হয়নি। হয়তো বা পরিশ্রম একটু কম হয়েছে, যার কারণে সে এমন করে হাসছে। কারণ কাজকর্ম করা মানুষ বসে থাকতে পারে না। আমি তাকে বললাম, বুঝতে পেরেছি কেন তুমি এত হাসছ। আজকে এমনভাবে পরিশ্রম করাবো যাতে এই হাসি কান্নায় পরিণত হয়। তোমার শাশুড়ি তখন আমাকে বলল, দেখা যাবে কে কাকে কান্না করায়। পরিশ্রম কি আমি একাই করব? কাজ কি শুধু আমার একার নাকি? আমার তো শুধু দিক নির্দেশনা দেওয়া, আর সেই দিক ধরে তোমাকে দৌড়াতে হবে। তাহলে পরিশ্রম কার হবে বলো? আমি তখন বললাম, দৌড়াতে আমার অভ্যাস আছে, কিন্তু আমার পেছনে পেছনে তোমাকেও যে দৌড়াতে হবে। তোমার শাশুড়ি তখন বলল, পেছনে পেছনে দৌড়ালে সমস্যা নেই, সামনে তো তোমাকেই থাকতে হবে। আমি বললাম, ঠিক আছে, আজকে যত কাজকর্ম আছে আমার সাথে ধরে ধরে তোমাকে করতে হবে। তোমার শাশুড়ি তখন বলল, ঠিক আছে, আমি রেডি আছি। পরিশ্রম করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ তোমার বাড়িতে যখন আসছি তখন এই পরিশ্রম স্বীকার করেই আসছি। বড় মুরব্বীরা বলতো, শ্বশুরবাড়িতে নাকি কাজ করে টিকে থাকতে হয়। এই কাজ করার মধ্যে যে এত আনন্দ আছে, এত সুখশান্তি আছে, যারা বিবাহিত মানুষ তারাই বোঝে। এবার তোমার শাশুড়ির সাথে আমার কাজকর্মের পালা চল, কে কত কাজকর্ম করতে পারে। এক পর্যায়ে আমরা খুবই পরিশ্রমের সাথে বাড়ির যত কাজ জমানো ছিল করতে থাকলাম। কাজ করার পূর্বে প্রথমেই শুরু করলাম আমার বাড়ির সাথে একটা ছোট্ট পুকুর। সেই পুকুরের চারধার দিয়ে এত পরিমাণ ঝোপ জঙ্গল বেঁধেছিল, বেশ কয়েক মাস মনে হয় পরিষ্কার করা হয়নি। তোমার শাশুড়ি বলল, তুমি নিজের হাতে আগে সেগুলো পরিষ্কার করে এসো। আমি খুব যত্ন সহকারে সেই পুকুরের চারপাশের ঝোপজঙ্গলগুলো পরিষ্কার করতে থাকলাম। তোমার শাশুড়ি শুধু আমার দিকে তখন চেয়ে চেয়ে দেখছিল। আমি তাকে বললাম, আমি কাজ করছি আর তুমি তাকিয়ে দেখছ? এই না তুমি বললে যে আমিও পরিশ্রম করব? তোমার শাশুড়ি তখন বলল, যেটা যার কাজ তাকে সেই কাজই করতে হবে। তবে বাড়িতে তো আমি বেশি একটা কাজকর্ম করি না। তাহলে তুমি খাটাখাটনি কম করার কথা বললে কেন? আমি বুঝতে পারলাম শ্বশুর আমার কথাতে সন্দেহ করছে। আমি তখন বললাম, এই যে আপনি দোকানপাটের উপরে যান, এলাকার মধ্যে মানুষের বিচারাদি করে বেড়ান, এইসব পরিশ্রম থেকে একটু নিজেকে বিরত রাখতে বলেছি। কারণ আমি চাই আমার শ্বশুর সুস্থ-সবল থাকুন। এখন আমার শ্বশুর মুচকি একটা হাসি দিয়ে বলল, পরিশ্রম তো অল্প হলেও করতে হবে, নইলে শরীর ভার হয়ে যাবে বৌমা। আমি আর বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। পরের দিন সকালবেলা লক্ষ্য করলাম নীলা এবং আমার শ্বশুরের মন আজকে খুব ফুরফুরা। দুজন যখন বাড়ির মধ্যে সমাজ নিয়ে কথা বলছিল, তখন একজন আরেকজনের দিকে চোখ তুলে তাকাচ্ছিল। তাতে বুঝতে পারলাম হয়তো বা আজকে তাদের মধ্যে ভালো একটা বোঝাপড়া হতে পারে। আমিও সচেতন থাকলাম, আজকে তাদের বোঝাপড়ার মধ্যে আমিও একটু শামিল হব।
রাতের খাবারটা সবাই একসাথেই খেলাম। আমি বসছি, তারপরে আমার শ্বশুর বসছে এবং শ্বশুরের সম্মুখে বসছে নীলা। সবাই একসাথে যখন খেতে বসছি, নীলা তখন চোখের ইশারায় শ্বশুরকে কি যেন বোঝালো। বিষয়টা আমি দেখতে পেয়ে ওর না দেখার ভান করে থাকলাম। এবার খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে এসে শুয়ে পড়লাম। আমি তো আজকে ঘুমাবো না, দেখব জল কোথায় গিয়ে গড়ায়। তারপর রাত বাজে 12টা। চারদিকে নিঝুম, শুধু ঝিঙি পোকার শব্দ। আমি উঠে বারান্দার উপরে দাঁড়ালাম। আমার গাটা কেমন যেন ভার হয়ে আসলো। চারদিকে নিঃসঙ্গ, একলা একলা আমি বারান্দাতে দাঁড়িয়ে আছি। এবার নীলার রুমের দিকে রওনা হলাম। 2-1 পা করে নীলার দরজার সামনে গিয়ে আড়ি পাতলাম। দেখলাম কোনো শব্দ নেই, কোনো কিছুর ভাঁজ পেলাম না। ভাবলাম হয়তো শ্বশুর মশাই কয়েকদিন আগে অসুস্থ হয়েছিলেন, যার কারণে সব কাজকর্ম থেকে বিরত নিয়েছে। আবার ভাবলাম ওদের দুজনের আজকে যেভাবে চোখে চোখে কথা বলতে দেখলাম, তাতে তো খুবই ভাবনায় পড়ে গেলাম। এবার শ্বশুরের রুমে গেলাম। গিয়ে দেখি দরজা খোলা, ভেতরে মানুষ নেই। তাহলে নিশ্চয়ই নীলার রুমে। আমি জানালার পাশে গেলাম, ঠিক সেদিন যে জানালায় দাঁড়িয়ে যে ফুটো দিয়ে আমি ওদেরকে দেখছিলাম। এবার চোখ রাখলাম সেই ফুটো দিয়ে, কিন্তু আজকে আর দেখার কোনো অপশন পেলাম না, কারণ ওই ফুটোটা হয়তো নীলার চোখে পড়েছিল। সন্দেহের জায়গা থেকে নীলা ফুটোর সামনে কি যেন দিয়ে আটকে রেখেছে। ভেতরে কিছুই দেখা গেল না। অনেক চেষ্টা করলাম, কোনো মতে পারলাম না। তারপর আমি ফিরে চলে আসলাম, কারণ বাড়ির বাইরে কত সময় ধরে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে থাকা যায়, কোত্থেকে কে দেখে ফেলে বলা যায় না। এবার বাড়ির মধ্যে আসলাম। এসে নীলার দরজার সামনে আবার যেতেই দরজা খুলে সামনে এসে দাঁড়ালো আমার শ্বশুর। সে আমাকে দেখে চমকে উঠল। পেছো পেছো করে বেরিয়ে আসলো নীলা। নীলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ মুখের দিকে তাকানোর কোনো ব্যবস্থা নেই। এবার আমার মনের মধ্যে একটা বিষয় ক্লিয়ার হলো। ভাবলাম এই ঘটনাকে কেন্দ্র করে আমার শ্বশুরকে দিয়ে আমার কাজকর্মগুলো করতে বাধ্য করব। এখন শ্বশুর আমাকে বলল, ছোট বৌমা তুমি এত রাতে এখানে? আমি আমার শ্বশুরকে বললাম, এমনিতেই বাইরে উঠছিলাম। শরীরটা ভালো লাগছিল না, অশান্তি লাগছিল। তাই মনে করলাম একটু বারান্দার উপর দিয়ে হাঁটাহাঁটি করি। কিন্তু আব্বা, আপনি এত রাতে নীলার রুমে কি করছেন? তখন শ্বশুর বলল, বড় বৌমার শরীর খারাপ, তাই আমাকে ফোন করে ডাকল। আমি তার একটু খোঁজখবর নিতে আসছিলাম। আমি তখন বললাম, নীলার শরীর খারাপ? সে তো আমাকে ডাকবে, কিন্তু আপনাকে ডাকল কেন? আমি অনেক কিছুই বুঝি আব্বা। শ্বশুর তখন মাথা নিচু করে বলল, তুমি যা ভাবছ তেমন কিছুই না। আমি তখন বললাম, ঠিক আছে, তেমন কিছুই না বুঝলাম। বিষয়টা আপনার ছেলেকে আমি জানাবো, তখন সে ঠিক বেঠিক হিসেব মিলাবে। আমার শ্বশুর আমার হাত চেপে ধরল। নীলা এসে আমার পা চেপে ধরল। আমাকে আমার শ্বশুর বলল, বৌমা তুমি যা ভাবছ সবই ঠিক, কিন্তু তোমাকে অনুরোধ করে বলতেছি, আমি তোমার বাবার মতো। তুমি এসব কোনো কথা আমার ছেলেকে বলো না। আমি ভুল করেছি, অন্যায় করেছি। এইসব উপকারের কাজ আপনি আর কখনো কারো জন্য করব না। এবার নীলাকে বললাম, তুমি রুমে যাও। আমার শ্বশুরকে বললাম, আপনি এদিকে আসেন। শ্বশুরকে আমি আমার রুমের সামনে নিয়ে গেলাম। তাকে বললাম, আপনি এসব নিয়ে কোনো টেনশন করবেন না, কারণ আমি চাই না আপনি এই বয়সে আপনার ছেলের ভাতকাপড় থেকে বঞ্চিত হন। কিন্তু আমার একটা শর্ত আছে। শ্বশুর আমাকে বলল, শর্ত? আমি বললাম, আপনি নীলার যে কাজকর্মগুলো করেন ঠিক সেইভাবে, বরং ওর চেয়ে বেশি সময় দিয়ে আমার কাজকর্মগুলো করে দিতে হবে। কারণ এসব কাজগুলো আপনার ছেলের আশায় ফেলে রাখতে পারি না। সে কবে আসবে সেদিন আমার ঘরের ভেতরগুলো পরিষ্কার করবে? আমি ততদিন এরকম নোংরা রুমের মধ্যে বসবাস করব? তা হবে না বাবা। আপনি যেভাবে নীলার রুমটা চকচকে ধবধবে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আমার রুমটাও ঠিক সেইভাবে যত্ন সহকারে ধীরে ধীরে সময় নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। কেমন দেবেন তো? আমার কথা শুনে আমার শ্বশুর অনেক খুশি হল। বলল, বৌমা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। অবশ্যই আমি তোমাকে অনেক দিন ধরে এই কথাটা বলতে চেয়েছি, কিন্তু বলিনি, কারণ তুমি হয়তো বা কোনো কিছু মনে করতে পারো। এখন আমি নিশ্চিন্তে নির্ভয়ে থাকলাম। আজকে নীলার রুমে অনেক আবর্জনা ছিল। ওগুলো পরিষ্কার করতে আমার গা ঘেমে গেছে। আজকে পারবো না। আমি কালকে তোমার রুমে এসে তোমার আলমারি থেকে শুরু করে রুমের ভেতর বাইরে সবখানে পরিষ্কার করে দেব। একটু সময় ও ধৈর্য ধরো। তারপর শুরু হলো আমার রুমের কাজ।
আমার শ্বশুর এই বয়সে এত সুন্দর করে ঠিক ধৈর্য সহকারে বাড়ির কাজকর্মগুলো করতে পারে ভাবতেই পারিনি। এবার নীলা আমাকে একদিন ডেকে বলল, শ্বশুরের ভাগ তো আমারও আছে, তাই না? এক কাজ করো ছোট বউ, আমি তো তোর বোনের মতো। শ্বশুরকে দিয়ে তুই একাই সব কাজকর্ম করাবি, এটা আমার জন্য কষ্টের ব্যাপার। সে তো আমার রুমের কাজকর্মগুলো করত, বাজারঘাট থেকে শুরু করে সব কাজ করে দিত। আজকের থেকে তোর আর আমার কাজ মিলেমিশে শ্বশুর করবে। এটুকু কি করতে দিবি না? তুই হয়তো বেশি সময় ধরে তাকে খাটিয়ে নিস, আমার কাজগুলো অল্প সময় নিয়ে করলেই হবে। আমিও ভাবনা চিন্তা করে রাজি হয়ে গেলাম। আমার শ্বশুর, আমার সতীন নীলা আর আমি মিলেমিশে সংসারের কাজকর্ম সহ সুখের সংসার শুরু করলাম। বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো? যদি একটুও তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের কষ্ট সার্থক। বন্ধুরা, ভিডিওটাতে একটা কমেন্ট, একটা শেয়ার এবং আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। সবাই নিজের দিকে এবং পরিবারের দিকে খেয়াল রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা। আল্লাহ হাফেজ।